আমার বিয়ের মাত্র ৩ মাসের মধ্যেই আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ৭ মাস পরে আমার বাবা মা আমাকে নিতে আসলেন, কিন্তু আমি তাদের সঙ্গে যাইনি, কারণ আমি তাদের ওপর বোঝা হতে চাইনি। আমাদের বাড়ির অবস্থা ভালো ছিল না। বাবা আমাকে অনেক কষ্টে বিয়ে দিয়েছিলেন। আমার শ্বশুরবাড়ি অনেক ধনী। আমার শাশুড়ি, ২ ছেলে, ১ মেয়ে। আমার স্বামীর থেকে তার ভাই ৩ বছরের ছোট। স্বামীর মৃত্যুর পরে আমি চেয়েছিলাম আমার শাশুড়ি আমার স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিক। তাই তার মন জয় করার জন্য বাড়ির সব কাজ করতাম এবং রাতে আমি ঘুমানোর আগে শাশুড়ির শরীরটা দেখভাল করতাম। যতটা সম্ভব শাশুড়ির সেবা করার চেষ্টা করতাম। আমি তাকে কখনো আমার ওপর বিরক্ত হবার সুযোগ দিইনি। কারণ আমি চাইতাম তিনি আরেকবার আমাকে তার পুত্রবধূ বানিয়ে নিন। এক ননদ ছিল যে বিবাহিত এবং সে অনেক কম বাড়িতে আসতো, কেননা আমার শাশুড়ি তার বিয়ে অনেক ধনী পরিবারে দিয়েছিলেন। তাই সে বেশিরভাগ সময় তার শ্বশুর বাড়িতেই থাকত এবং সুখী জীবন কাটাচ্ছিল তার শ্বশুর বাড়িতে। কিন্তু যখনই আমার ননদ আসতো, আমি তার অনেক যত্ন করতাম, তার পছন্দের সব খাবার রান্না করতাম এবং তার সন্তানদেরও অনেক আদর করতাম। এতে আমার শাশুড়ি অনেক খুশি হতেন। বিয়ের প্রথম দিন থেকেই আমি তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছি এবং তিনি খুশি হয়ে আমাকে অনেক আশীর্বাদ করতেন আর বলতেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমার দ্বিতীয় পুত্রবধূ যেন তোমার মতো হয়। আর আমাকে বলতেন যে তুমি আমার কাছে আমার মেয়ের মতো, তুমি যেভাবে আমার সেবা করো নিজের মেয়েও তার মায়ের এমন সেবা করতে পারে না। আমি আমার শাশুড়ির মন যেভাবেই হোক জয় করতে চাইতাম। আমাদের বাড়িতে শাশুড়ির কথাই শেষ কথা, সব কিছু তার নির্দেশে হতো। তার সম্মতি ছাড়া বাড়ির কোনো একটা কাজও কেউ করতে পারত না। যদি কাউকে তার খারাপ মনে হতো তাহলে এই বাড়ির কেউ তার নাম পর্যন্ত বলতেন না, কারণ আমার শাশুড়ি অনেক রাগী মহিলা। শাশুড়ি আমার উপর অনেক খুশি, তাই আমার বিশ্বাস ছিল যে তিনি আমাকে তার ছোট ছেলে অঙ্কিতের সঙ্গে বিয়ে দেবেন। আমার স্বামীর ছোট ভাই অঙ্কিত জার্মানিতে ডাক্তারি পড়ছে। তার ফিরে আসার আর মাত্র ২.৫ মাস বাকি এবং আমি মনে মনে অনেক খুশি ছিলাম যে আবার এই বাড়িতেই আমার বিয়ে হবে এবং আমি এই বাড়ির হব, কারণ আমি সারা জীবন দারিদ্র্যের মধ্যে কাটিয়েছি আর এখানে এসে জানতে পেরেছি যে জীবন সুখের জিনিস। তাই আমি এই বিলাসিতা হারাতে চাই না। আমার শ্বশুরবাড়ি অনেক ধনী, তাদের অনেক জমি জমা আছে যা তারা তাদের বাপ দাদাদের কাছ থেকে বংশ পরম্পরায় পেয়েছেন। এরা বংশ পরম্পরায় ধনী। আর আমার স্বামীর ছোট ভাইও দেখতে অনেক সুন্দর এবং স্মার্ট। আমি যদি বাবার বাড়িতে চলে যেতাম তাহলে সারা জীবন কিভাবে একা কাটাতাম? কে আর গরিব এবং ছেড়ে দেওয়া মেয়েকে বিয়ে করবে? তাই আমি যথাসাধ্য চেষ্টা করেছি যে আমার শাশুড়ি যেন তার ছোট ছেলের সঙ্গে আমার বিয়ে দেন। আমার কি ভাগ্য, যখন আমার বিয়ে হয় তখন আমি অনেক খুশি ছিলাম যে আমার বিয়ে একটা বড় বাড়িতে হচ্ছে। এতদিন আমি অভাবের মধ্যে মানুষ হয়েছি, এখন আর অভাবের মধ্যে জীবন কাটাতে হবে না। কিন্তু ভগবান আমার এই সুখ কয়েক মাসের মধ্যেই কেড়ে নিলেন এবং আমি একা হয়ে গেলাম। এখন আমি আমার স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে হয়ে এই বাড়িতেই আরামে থাকতে চাইতাম। শাশুড়ির মতো সব বাড়ির কর্তৃত্ব নিজের হাতে চাইতাম। আমি জানতাম এটা একমাত্র সম্ভব আমার স্বামীর ছোট ভাই আমাকে বিয়ে করলে, কারণ আমার শাশুড়ির ছেলে অনেক বাধ্য ছিলেন। তিনি প্রতিটি বিষয়ে তার ছোট ছেলের সঙ্গে পরামর্শ করে করতেন। আমার স্বামী ছোটবেলা থেকেই অসুস্থ ছিল। ছোটবেলার এই দুর্বলতা তার শরীরে বড় হওয়া পর্যন্ত থেকে যায়। সে দেখতে রোগা পাতলা এবং কালো। তাই তো আমার মতো গরিব মেয়ের বিয়ে এত ধনী পরিবারে হয়েছে। তবু আমি আমার স্বামীর সঙ্গে সুখী জীবনযাপন করতে চাইতাম, কিন্তু আমার স্বামী আমাকে সুখ দেননি। তিনি আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেলেন। যদিও আমরা গরিব, কিন্তু আমার বাবা যদি জানতেন যে আমার স্বামীর এমন রোগ আছে যে সে ছোটবেলা থেকেই অসুস্থ, তাহলে আমার বাবা কখনো তার মেয়েকে এই বাড়িতে বিয়ে দিতেন না। আমার বাবা এই কথাটি জানতেন না। তাই আমার শাশুড়ি যখন আমার বিয়ের কথা বলেছিলেন তখন আমার বাবা রাজি হয়ে যান এবং এইভাবে আমি এই বাড়িতে আসি। কেবলমাত্র ৩ মাস সুখে ছিলাম। তারপরে হঠাৎ আমার স্বামীর শরীর খারাপ হলো। আমার শাশুড়ি আমার স্বামীর চিকিৎসার জন্য টাকা জলের মতো ঢেলেছেন। এমনকি চিকিৎসার জন্য তাকে বিদেশেও পাঠাতে চেয়েছিলেন, কিন্তু তার কাছে সময় খুব বেশি ছিল না। কিছুদিনের মধ্যেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। আমার স্বামীর মৃত্যুর পরে আমি ২.৫ বছর ধরে শাশুড়ি এবং আমার স্বামীর ছোট ভাইয়ের সেবা করছি। কিন্তু সেদিন আমার অনেক খারাপ মনে হলো যেদিন আমার শাশুড়ি বললেন যে তিনি তার ছোট ছেলের জন্য মেয়ে খুঁজছেন যাতে তাকে বিয়ে দিতে পারেন। আমি মনে মনে ভাবলাম, যদি তাদের সামনে দিন রাত অনেক কাজ করি, যদি তাদের সেবা যত্ন ঠিকমতো করতে থাকি, তাহলে হয়তো আমার শাশুড়ি খুশি হয়ে আমাকে তার ছোট ছেলের বউ বানাবেন। কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার সমস্ত পরিশ্রম এবং আশা বৃথা যাবে। একদিন আমি এবং শাশুড়ি খুব
খুব নামকরা এক মহন্তজির কাছে গিয়েছিলাম। না জানি কতদিন ধরে আমার শাশুড়ি এই মহন্তজির কাছে আসছিলেন। তিনি প্রতি শনিবার মহন্তজির কাছে আসতেন এবং তার আশীর্বাদ নিতেন। আমরা সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মানুষের লাইনে দাঁড়ানো একটা অন্ধ মেয়েকে দেখে আমার শাশুড়ি মনে হয় ওর প্রতি অনেক আকৃষ্ট হয়েছিল। তাই তিনি গিয়ে ওর কাছে বসে ওকে জিজ্ঞেস করতে থাকলেন, তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? তুমি এখানে কি করছো আর কোথায় থাকো? আমার শাশুড়ি এমনভাবে কথা বললেন যেন তাকে অনেক দিন ধরেই চেনেন। আমি অবাক হয়ে গেলাম যে কেন আমার শাশুড়ি একটা গরিব ওর অন্ধ মেয়ের কাছে গিয়ে বসলেন এবং কিভাবে তাকে চেনেন। আমার শাশুড়ি তার কাছে ক্ষমা চাইছিলেন এবং বলছিলেন যে মা, আমাকে ক্ষমা করে দাও, আমার সঙ্গে আমার বাড়িতে চলো। অন্ধ মেয়েটিকে খুব রাগী দেখাচ্ছিল। সে আমার শাশুড়িকে বলতে থাকলো, আমি কখনোই আপনার সঙ্গে যাব না, আমার যা হয়েছে তা আপনার জন্যই হয়েছে, সেই জন্যই আমি আপনাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চাইছিলেন এবং তাকে বলেছিলে যে তুমি যেমনটি চাইতে এখন ঠিক তেমনটি হবে, তোমার মনের যা কিছু ইচ্ছা তা পূরণ হবে, তুমি শুধু আমার সঙ্গে চলো। শেষমেশ আমার শাশুড়ি অন্ধ মেয়েটিকে বাড়িতে নিয়ে এলেন। যখন আমি শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা কেন একে বাড়িতে নিয়ে এলেন এই মেয়েটিকে, তখন আমার শাশুড়ি আমাকে শুধু বললেন যে আমি ওকে আমার ছোট ছেলের সঙ্গে বিয়ে দেব। শাশুড়ির কথা শুনে আমার পায়ের তলায় মাটি সরে গেল, কারণ আমি যত স্বপ্ন দেখেছি সব ভেঙে শেষ হয়ে যেতে দেখতে পাচ্ছি। শাশুড়ির কথায় অনেক অবাক হলাম যে তিনি কিভাবে একটা অন্ধ মেয়েকে বিয়ে তার ডাক্তার ছেলের সঙ্গে দিতে পারেন। আমার মনে হচ্ছিল যে আমার দেবর একে দেখার সঙ্গেই না করে দেবে, কারণ সে জার্মানিতে পড়াশোনা করছে, তার পছন্দ অনেক হাইফাই হবে। সে কিভাবে একটা অন্ধ মেয়েকে বিয়ে করবে? আমি তো শাশুড়ির ভাবনা চিন্তা দেখে অবাক হলাম। কয়েকদিনের মধ্যেই আমার দেবর দেশে ফিরে এলো আর শাশুড়ি বিয়ের প্রস্তুতি নিতে শুরু করলেন। সেই অন্ধ মেয়েটি এখন এই বাড়িতেই থাকে। শাশুড়ি তাকে থাকতে আলাদা ঘর দিয়েছেন। সে আমাদের সঙ্গে অনেক কমই কথা বলে, বেশিরভাগ সময় ঘরেই থাকতো। শাশুড়ি তার ঘরে খাবার দিয়ে আসতেন। শাশুড়ি আমার স্বামীর ছোট ভাইকে বিয়ের কথা জানালে আমার দেবর আনন্দের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম যে অঙ্কিত কিভাবে বিয়ের জন্য রাজি হতে পারে, ও কিভাবে একটা অন্ধ মেয়েকে পছন্দ করলো। তারপরে আবার ভাবলাম আমার শাশুড়ি হয়তো অঙ্কিতকে বলেনি যে সে তার জন্য যে মেয়ে ঠিক করেছে সে অন্ধ। আমি চেষ্টা করছিলাম কোনোভাবে আমার দেবরকে এই কথা জানাতে। একদিন সুযোগ পেয়ে অঙ্কিতকে উস্কে দেওয়ার চেষ্টা করলাম। অঙ্কিত, তোমার মা তোমাকে একটা অন্ধ গরিব মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিতে চান। আমার কথা শুনে অঙ্কিত আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, বৌদি, চিন্তা করো না, মায়ের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তিনি আমার সঙ্গে খারাপ কিছু করবেন না। আমি মাথা নিচু করে চুপ হয়ে গেলাম। বিয়ের সময় আমার দেবর মেয়েটিকে দেখে এমন খুশি হলো যেন সে এত খুশি আগে কখনো পায়নি। তার খুশি দেখে অবাক হয়ে গেলাম যে আমার দেবর এত খুশি কেন? একটি অন্ধ মেয়ে তার বউ হতে যাচ্ছে, তারপরেও সে এত খুশি। আমার অবাক হওয়ার পালা কিছুতেই কমছিল না। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমার স্বামীর ছোট ভাইয়ের বিয়ে সেই অন্ধ মেয়েটির সঙ্গে হয়ে গেল, আর আমার চোখের সামনে দিয়ে দেবর তার স্ত্রীর হাত ধরে ঘরে চলে গেল। এখন পর্যন্ত আমার দেখা সব স্বপ্ন ভেঙে গেল। শাশুড়ি তখন আমাকে নির্দেশ দিয়েছিলেন যে এখন থেকে তোমার দেবরের আর তার বউয়ের সমস্ত দায়িত্ব তোমাকেই নিতে হবে, কারণ তোমার দেবরের বউ অন্ধ, তাই তার খাওয়া দাওয়া থেকে তার সব দায়িত্ব তোমার উপরে দিলাম। আমার এই কথাটা একদমই পছন্দ হয়নি। প্রথমে তো শাশুড়ির সেবা করতাম, এখন শাশুড়ি আবার আমার দেবরের অন্ধ বউয়ের কাজের দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন। আমি সাহস করে শাশুড়ির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম এবং তার রুমে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি আমাকে নিয়ে কি ভাবছেন, আর কতদিন আমাকে এভাবে তাদের বাড়ির কাজের মেয়ে বানিয়ে রাখবেন। প্রথমে তো শুধু আপনি ছিলেন, এখন তো আপনি একটি অন্ধ মেয়েকে আমার মাথার ওপরে চাপিয়ে দিয়েছেন। আপনি আমার স্বামীর মা, তাই আমি মনে প্রাণে আপনাকে সেবা করতাম, কিন্তু আমি সেই অন্ধ মেয়ের দায়িত্ব নিতে পারবো না। আমার শাশুড়ি আমাকে বললেন, এখানে এসে আমার কাছে বসো, আমি তোমাকে বলছি মেয়েটি কে। এখন আমার শাশুড়িকেও মোটেও পছন্দ হচ্ছিল না। আমার মন চাইছে না তার কাছে যাই। মনে হচ্ছিল এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে কোথাও চলে যাই, কারণ আমার সমস্ত উদ্দেশ্য শেষ হয়ে গেছে। এখন আর তাদের কথা শুনে আমার কী লাভ? কিন্তু বাধ্য হয়ে শাশুড়ির কাছে গিয়ে বসলাম। শাশুড়ি বলতে শুরু করলেন, সেই সময় অঙ্কিত জার্মানিতে যায়নি, আর এই মেয়েটির নাম মেঘলা, আমাদের এলাকায় থাকতো। অঙ্কিত এবং মেঘলা একে অপরকে ভালোবাসত। অঙ্কিত আমাকে অনেকবার বলেছিল তার বিয়ের কথা নিয়ে মেঘলাদের বাড়িতে যেতে, কিন্তু ওরা আমাদের চেয়ে গরিব, আর আমি অঙ্কিতের বিয়ে খুব ধনী পরিবারে দিতে চাইতাম। অঙ্কিত আমাকে অনেকবার বলেছে যে ভালোবাসার কাছে টাকার কোনো মূল্য নেই, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি মেয়েটির বাড়িতে গিয়ে তাদের বলেছিলাম, তোমার মেয়েকে বলো আমার ছেলের থেকে দূরে থাকতে। আমি জানি তোমাদের চোখ আমার সম্পত্তির দিকে, সেই জন্যই তোমরা তোমাদের মেয়েকে দিয়ে আমার ছেলেকে ফাঁদে ফেলেছ, কিন্তু তোমরা যা চাও তা মোটেও হবে না। আমি কিছুতেই এটা হতে দেব না।
মেঘলার মা কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল, আমরা আমাদের মেয়েকে এরকম কিছুই বলিনি, আমরা গরিব কিন্তু আমাদের মান সম্মান আছে। আপনি এখানে এসে এরকম কথা বললে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। ভগবানের দোহাই, দয়া করে এখান থেকে চলে যান। সেই মহিলা আমাকে বলেছিলেন, আজকের পর আমি আমার মেয়েকে আপনার ছেলের সঙ্গে চলাফেরা করতে দেব না, আপনি নিশ্চিত হয়ে বাড়িতে যান। আমি যখন তাদের বাড়িতে গিয়ে তাদের কথা শুনেছিলাম তখন বাইরে অনেক লোক জড়ো হয়। আশেপাশে সবাই এরকম কথা জানতে পেরে যায়। গরিব মেয়েটির মা লজ্জায় কাঁদছিলেন। আমি বাড়িতে ফিরে আসার পর অঙ্কিত আমার সঙ্গে মোটেও কথা বলছিল না। আমি তাকে খাবার খেতে ডাকলাম, কিন্তু সে খাবার খেতে চাইল না। অঙ্কিতের এই অবস্থা আমি মেনে নিতে পারছিলাম না, কারণ আগে কখনো এমন হয়নি যে অঙ্কিত আমার সঙ্গে কথা বলেনি এবং আমার কোনো প্রশ্নের উত্তর দেননি। অঙ্কিত অনেক বাধ্য ছেলে ছিল, আমি একবার ডাকতেই ছুটে আসতো। আর এখন এসব হচ্ছে কারণ মেয়েটি তাকে ফোন করে সব বলে দিয়েছে যে আমি তাদের বাড়িতে গিয়ে সব গ্রামের সামনে তার বাবা মাকে অপমান করেছি। পরের দিন সকালে যখন অঙ্কিত বাইরে যাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ? সে আমাকে বলল যে মেঘলার সঙ্গে দেখা করতে। আমি তাকে অনেক নিষেধ করলাম, তাকে বললাম যে আমি তাকে কখনোই গরিব বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে দেব না। ওদের চোখ শুধু আমাদের সম্পত্তির দিকে, যা তুমি দেখতে পাচ্ছ না। আমার এসব কথা শুনে অঙ্কিত বাইরে চলে গেল। সে আমার কথার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পরে যখন সে ফিরে এলো তখন জোরে জোরে কাঁদছিল আর রুমে গিয়ে সাজিয়ে রাখা সব কিছু ভেঙে দিল। মনে হচ্ছিল যেন ওর মাথায় পাগলামির ভূত চেপেছে। আমি রুমের দরজায় নক করলাম, কিন্তু কোনো উত্তর না দিয়ে রুমের ভিতরেই থাকলো। সারা দিন খাবার খেলো না। আমি অঙ্কিতের এই অবস্থা মোটেও নিতে পারছিলাম না, কারণ আমি তার মা, আমি তাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। বড় ছেলে আগে থেকেই অসুস্থ, কিন্তু আমি এই ছেলেকে হারাতে চাইনি। আমি মেয়েটিকে পরিবারসহ শহর থেকে বের করে দিতে চাই, কারণ আমার মনে হচ্ছে যে তারা যদি এখান থেকে চলে যায় তবে অঙ্কিতের সঙ্গে মেয়েটির যোগাযোগ থাকবে না। এরপরে ধীরে ধীরে তাকে ভুলে যাবে এবং সব কিছু ঠিক হয়ে যাবে। সেদিন অঙ্কিত রুম থেকে বের হয়নি। আমি আবার মেয়েটির বাড়িতে যাই এবং মেয়েটির বাবা মাকে বলি যে আপনারা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যান, বিনিময়ে তোমরা যত টাকা চাইবে আমি দেব, শুধু আপনার মেয়েকে বলুন আমার ছেলের জীবন থেকে সরে যেতে। তখনই মেঘলা ঘর থেকে বের হয়ে এসে আমাকে বলতে থাকলো, আপনি নিশ্চিত থাকুন, আমি কখনোই আপনার ছেলের সঙ্গে দেখা করব না। অঙ্কিত কালকেও আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু আমি তাকে বাড়ি ফেরত পাঠিয়ে তার সঙ্গে সম্পর্ক সারা জীবন শেষ করে দিয়েছি। মেঘলা আমাকে বলল, আমরা আপনাদের টাকা চাই না, আমরা আগেই ভেবে নিয়েছি যে আমরা এই শহর ছেড়ে আজ রাতেই চলে যাব। আপনার ছেলেকে আমাদের পিছনে না নিতে এবং আমাদের শান্তিতে থাকতে দিতে বলবেন। আপনার ছেলে আমার পিছনে পড়েছিল, সে আমাকে সবসময় বলতো যে আমি বিয়ে করলে শুধু তোমাকেই করব, কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমি তোমাকে কখনো বিয়ে করব না, কারণ আমি জানতাম যে এমন কিছু হবে। কারণ আপনাদের চোখে টাকা আর টাকার জোরে ক্ষমতা এবং খ্যাতি। আপনাদের প্রিয় আপনার ছেলে কিসে সুখী হবে তাতে আপনার কিছু যায় আসে না। আমি যতই অঙ্কিতের থেকে দূরে থাকতাম, অঙ্কিত ততই আমার কাছে আসার চেষ্টা করত। আর তারপরে আমিও একই ভুল করলাম যে ধীরে ধীরে আমিও তার ভালোবাসায় পড়তে শুরু করলাম। অঙ্কিত আমাকে বলতো যে তুমি চিন্তা করো না, মা আমাকে অনেক ভালোবাসেন এবং অবশ্যই আমার সুখের জন্য মেনে নেবেন। আমি দুঃখিত যে অঙ্কিতের ধারণা এত বড় ভুল যে তার মা তার সুখের জন্য সব কিছু মেনে নেবেন। আমি মেঘলাকে বললাম আমাকে কিছু বোঝানোর দরকার নেই, যত তাড়াতাড়ি সম্ভব শহর ছেড়ে বেরিয়ে পড়ো। এই বলে বাড়িতে ফিরে দেখি অঙ্কিতের অবস্থা খারাপ। আমি ভেবেছিলাম এটা কয়েকদিনের ব্যাপার, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং মেঘলাকে ভুলে যাবে, কিন্তু সেরকম কিছুই হলো না। দিন দিন অঙ্কিতের অবস্থা খারাপ হচ্ছিল। সে খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দিল। এরপর একদিন অঙ্কিত অজ্ঞান হয়ে পড়ে এবং অজ্ঞান অবস্থাতেই মেঘলার নাম বারবার বলছিল। সেদিন আমি বুঝতে পারলাম যদি মেঘলার সঙ্গে আমার ছেলের বিয়ে দিতাম তাহলে আজ এই অবস্থা হতো না। অঙ্কিতকে হাসপাতালে ভর্তি করানো হলো। যেদিন অঙ্কিতের জ্ঞান ফিরল সে কাঁদছিল আর বলছিল যে মা, আমাকে মেঘলার কাছে যেতে হবে, ভগবানের দোহাই, আমাকে মেঘলার সঙ্গে দেখা করিয়ে দাও, আমি ও ছাড়া আর থাকতে পারছি না। আমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ও আমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে আর বলে ও আমাকে চেনে না। তখনও অঙ্কিত জানতো না যে আমি তাকে শহর থেকে চলে যেতে বলেছি। অঙ্কিত সেই দিনের কথা বলছিল যেদিন সে মেঘলার সঙ্গে দেখা করতে গিয়েছিল, আর সেদিনই মেঘলার শহর ছেড়ে চলে গিয়েছিল। আমি অঙ্কিতকে বুঝিয়ে বললাম, বাবা সব ঠিক হয়ে যাবে, তুই তাড়াতাড়ি সুস্থ হ, তারপরে আমি নিজে মেঘলার বাড়িতে তার বিয়ের সম্বন্ধ নিয়ে যাব। আমি তোকে কথা দিচ্ছি, মেঘলার বিয়ে তোর সাথেই দেব। ও নিশ্চয়ই কোথাও ওর আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছে, কয়েকদিনের মধ্যেই ফিরে আসবে, চিন্তা করিস না। মাথা নিচু করে অঙ্কিতকে এসব কথা বললাম। এই কথা শুনে অঙ্কিত খুশি হয়ে গেল। এরপর কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে ওঠে। বাড়িতে ফিরে অঙ্কিত আবার মেঘলার সঙ্গে দেখা করতে যায়,
কিন্তু হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। অঙ্কিত আমাকে বলল, মা এখন তো তুমিও রাজি, তারপরে কেন জানি না ওরা সবাই এই শহর ছেড়ে অন্য কোথাও চলে গেছে, আর ওদের মোবাইল নম্বরও বন্ধ। আমি ওদেরকে কোথায় খুঁজব? এলাকার অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ জানে না ওরা কোথায় গেছে। কিন্তু আমি অঙ্কিতকে বলিনি যে তারা আমার কারণে এই শহর ছেড়েছে, কারণ তারা কোথায় গেছে তা আমিও জানি না। অঙ্কিত 3.5 মাস ধরে মেঘলাকে খুঁজছে, কিন্তু তাকে কোথাও পেল না। অবশেষে অঙ্কিত হতাশ হয়ে মেনে নিল যে সে আর মেঘলাকে খুঁজে পাবে না। তারপরে অঙ্কিত সিদ্ধান্ত নিল যে সে এই দেশ ছেড়ে চলে যাবে এবং আর কখনো ফিরে আসবে না। অঙ্কিতের এই কথা শুনে আমার অনেক কষ্ট হয়েছিল। নিজের কর্মের জন্য অনেক খারাপ মনে হচ্ছে। আমি যদি ওর বিয়ে মেঘলার সঙ্গে দিতাম, তাহলে অন্তত আমার ছেলে আমার চোখের সামনে থাকত এবং সে কখনো দেশ ছেড়ে যেত না। আমি অঙ্কিতকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথা শুনেনি। এর পরিবর্তে আমাকে বলল যে আমি মেঘলাকে ছাড়া এখানে থাকতে পারবো না। এখানে থাকলে আমার মেঘলার কথা মনে পড়বে। এটা কোনোভাবেই সম্ভব না যে আমি এই শহরে থাকবো আর যাওয়া আসার পথে মেঘলার বাড়ির দিকে তাকালে তার স্মৃতি আমাকে কষ্ট দেবে। এখানে আমার বেঁচে থাকাই কষ্টকর। এই কথা বলেই অঙ্কিত অনেক কেঁদেছিল। আর আমি যা করেছি তার জন্য আমি আফসোস করছিলাম যে আমার কারণে আমি আমার ছেলের সুখ কেড়ে নিয়েছি। আমি যদি মেঘলার সঙ্গে তার বিয়ে দিতাম, তাহলে সে আজ কত সুখী হতো। ছেলের এই অবস্থার জন্য শুধুমাত্র আমি নিজেই দায়ী। আমার কারণে আজ ওর চোখে জল। এরপর অঙ্কিত কানাডায় চলে যায়, কিন্তু আমি মেঘলাকে খুঁজতে থাকি। আমি মেঘলার সমস্ত আত্মীয়দের বলেছিলাম যে মেঘলা সম্পর্কে কিছু জানতে পারলে আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কেউ তাদের সম্পর্কে কিছুই জানে না। তারা গেল কোথায়? তারপরে প্রতি শনিবার আমি মহন্তজির কাছে যেতাম, যাতে কোনো না কোনোভাবে মেঘলার খোঁজ পেতে পারি। প্রতিদিন মহন্তজির আশীর্বাদ নিতাম এবং মহন্তজিকে বলতাম ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, যাতে আমার ছেলের খুশি ফিরে আসে। এরপর ঈশ্বর আমার প্রার্থনা স্বীকার করলেন। আমি মেঘলাকে সেখানে বসে থাকতে দেখলাম। তাকে সেখানে দেখে অনেক খুশি হয়েছিলাম এবং বাড়িতে নিয়ে এসে জানতে পেরেছিলাম যে তারা এই শহর ছেড়ে যাওয়ার সময় রাতে একটি বড় অ্যাক্সিডেন্টে পড়ে এবং তার বাবা মা এই অ্যাক্সিডেন্টে তাকে একা ফেলে রেখে এই পৃথিবী ছেড়ে চলে যায়। মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে মেঘলা সম্পূর্ণ একা হয়ে পড়ে। এই দুর্ঘটনায় তার চোখ দুটি হারিয়ে ফেলে। এটা শুনে আমিও কাঁদতে থাকলাম, কারণ আমার জন্যই তার সাথে এসব হয়েছে। আমি তাদের এই শহর ছাড়তে বলেছিলাম। আমি যদি এটা না করতাম, তাহলে তাদের সাথে এত বড় অ্যাক্সিডেন্ট হতো না। তাই আমি সিদ্ধান্ত নিলাম মেঘলার বিয়ে অবশ্যই অঙ্কিতের সঙ্গে দেব। অঙ্কিত ফিরে এসে মেঘলাকে দেখে অনেক খুশি হয়। অঙ্কিতকে খুশি দেখে আমিও চিন্তামুক্ত হয়ে গেলাম। আমার অর্থের কোনো অভাব নেই। আমার কাছে ভগবানের দেওয়া সব কিছুই ছিল, কিন্তু আমার ছেলে যখন খুশি নয়, তখন আমি এই সম্পদ দিয়ে কি করব? আর মা, আমি জানি তুমি মনে মনে কি চাইতে। আর সত্যি যদি আমার ছেলের জীবনে মেঘলা না থাকতো, তবে আমি তোমাকে অঙ্কিতের স্ত্রী বানাতাম। কিন্তু আমি অসহায়, তুমি যা চাও আমি তা করতে পারবো না। তুমি আমার মেয়ে, তুমি যেভাবে আমার সেবা করেছো, ভগবান অবশ্যই এর ফল তোমাকে দেবেন। এখন তুমি যদি বিয়ে করতে চাও, তাহলে আমাকে বলো, তোমার জন্য ভালো সম্বন্ধ দেখে আমি তোমাকে উচ্চ পরিবারে বিয়ে দেব। কিন্তু অঙ্কিতের সুখ শুধু মেঘলাকে নিয়ে, সে তোমাকে নিয়ে কখনো সুখী হতে পারবে না। শাশুড়ি আমাকে আরও বললেন, আমার যত সম্পদ আছে তার অর্ধেক আমি তোমার নামে করে দেব, বাকি অর্ধেক অঙ্কিতের। তবু তুমি যদি তোমার জীবন নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাও, তাহলে অবশ্যই নিতে পারো, আমি নিষেধ করব না। তুমি যা বলবে তাই হবে। শাশুড়ির সব কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমি যা ভাবছিলাম তা কতটা ভুল। আমি পরিবারের সবার ভালোবাসা দেখতে পেতাম না। তারা চাইলে তাদের ছেলের মৃত্যুর পরে আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু তারা আমার সাথে এরকম কিছুই করেননি। বরং শাশুড়ি আমাকে তার মেয়ে বানিয়ে নিজের কাছে রেখেছেন। শাশুড়ি আরও বললেন, মা, আমার অসুস্থ ছেলের সাথে তোমার বিয়ে দিয়ে আমি তোমার জীবন নষ্ট করেছি বলে তোমার মনে কোনো কষ্ট রেখো না। আমি আমার বড় ছেলেকে তোমার সাথে বিয়ে দিয়েছি, কারণ ডাক্তার আমাকে আশা দিয়েছিলেন যে আমার ছেলে সুস্থ হয়ে যাবে, কিন্তু আমি জানতাম না যে এসব হবে। এসব কথা শুনে আমি শাশুড়িকে বললাম যে মা, এখন আমি আমার সারা জীবনভর আপনাদের সাথেই থাকব। এই বাড়িতে এত সুখ পাবো কখনো ভাবিনি। আপনি আমাকে যা দিয়েছেন তা আমার জন্য অনেক, আমি আর বেশি চাই না। আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে বললেন যে তুমি আমার মেয়ে, তুমি সব সময় আমার মেয়ে থাকবে। শাশুড়ির এই কথা শুনে আমি অনেক খুশি হলাম এবং শাশুড়িকে বললাম, মা, আমি অঙ্কিত তার বউয়ের তাদের ঘরে খাবার দিতে যাচ্ছি। শাশুড়িকে আরও বললাম, এখন আপনি ওদের দুজনকে নিয়ে একটুও চিন্তা করবেন না, আমি আমার দেবরের বউয়ের যত্ন নেব। তার চোখ নেই তো কি হয়েছে, সে আমার বোনের মতো, আমি তাকে কখনো বুঝতে দেব না যে সে দেখতে পায় না। শাশুড়ি আমার মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ করে বললেন, মা, আমি তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম।
আমি যখন খাবার নিয়ে অঙ্কিতের রুমে গেলাম তখন অঙ্কিতের ঘরে আরও 3 জন ডাক্তার বসেছিলেন এবং অঙ্কিত তাদের সাথে মেঘলার সম্পর্কে কথা বলছিল, যে এই সেই মেয়ে যার কথা আমি তোমাদের সব সময় বলতাম। এর নাম মেঘলা, যাকে আমি অনেক ভালোবাসি। আজ ভগবানের কৃপায় আমি মেঘলাকে পেয়েছি। ওকে পেয়ে আমি অনেক খুশি। আমি তো আমার ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না যে আমি আমার ভালোবাসা পেয়েছি। অঙ্কিতের ডাক্তার বন্ধুরা মেঘলার প্রশংসা করছিল এবং মেঘলা প্রশংসারই যোগ্য, কারণ সে অনেক সুন্দরী। অঙ্কিতের ডাক্তার বন্ধুরা মেঘলাকে নিয়ে কানাডায় আসতে বলল, সেখানে অপারেশন করলে মেঘলার চোখের দৃষ্টি আবার ফিরে আসবে, ওর দৃষ্টিশক্তি আবার ফিরে আসবে শুনে আমি অনেক খুশি হলাম, কারণ এরপর আমরা 2 বোন মিলে আনন্দের সাথেই বাড়িতে থাকব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি শোনার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন একটা কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।